সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি শনি থেকে বৃহস্পতি সপ্তাহের 6 দিন সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডি লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিশির ভট্টাচার্যের প্রদর্শনী রেখাচিত্র। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ের প্রদর্শনী চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। আলোকচিত্রী নাসির আলী মামুনের তোলা শিল্পী এস এম সুলতানের ছবি নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী শতবর্ষে সুলতান। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:35 সরাসরি সম্প্রচার হবে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9টায় থাকছে অনুষ্ঠান সান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:30 থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। বড় লোক কিছু গোপন বেদনা থাকে, এই দুইটা হইতেছে আমার গোপন বেদনা। হ্যাঁ, এই দুইটা তো শেখের প্রতিনিধি, আর আমার বডি তো বিমা করা, বুঝছস না? এখন মনে করো এদিক সেদিক কোনো কিছু হইলে আমার সাবধানে চলতে হয়। আর আলাকে শেখের কাছে, শেখের কইব আমিরের কাছে, একটা পেজগির মতো পুরো এমন। আরে আপনারা কি আমাদের কথা বুঝতেছেন না? না বুঝতেছি না, সরেন তো সরেন। প্লিজ গো, যাবে না। উইদাউট নট অ্যালাউ, প্লিজ গো। নো গ্রাম। 7 কিলোর একটি গ্রাম। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি অভিনয় শিল্পী আশরাফুল আশিস। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আপনাকে পেয়ে দারুণ লাগছে। এনটিভিতে প্রচারিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম, যেটা জুয়েল এলিনের রচনা এবং শামস করিমের পরিচালনায়। খুব সম্প্রতি নাটকটি শুরু হয়েছে এবং সেখানে আপনি অভিনয় করছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো বলতে নাটকটার প্রচার শুরু হয়েছে আর রেসপন্সও বেশ ভালো পাচ্ছি মোটামুটি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা শুটিংটা এত মজা করে করি, এটা 7 কিলো 1 গ্রাম, মানে 7 কিলোমিটার এরিয়া নিয়ে একটা গ্রাম। সেই গ্রামের নানান রকম বাসিন্দা। হ্যাঁ, তো আমি আবার অন্য গায়ের বাসিন্দা, সেই গায়ের একটা মেয়ের সঙ্গে প্রেমের কারণে এই গ্রামে আসা যাওয়া। বেশ মজার গল্প। আচ্ছা, নতুন যখন কোন একটি ধারাবাহিক নাটক শুরু হয় তাহলে হঠাৎ করে কিন্তু রেসপন্সটা পাওয়া যায় না। আমার মনে হয় রেসপন্সটা পেতে একটু সময় লাগে, কিন্তু সোশ্যাল মিডিয়ার দরুন অনেকেই হয়তো জেনে যায়। তো সেই বিষয়টা আসলে কতখানি উপভোগ করছেন? বেশ, এখন হয় কি, ধরেন একটা ধারাবাহিক নাটক শুরু হলে প্রচার, মানুষ জানা একটু সময় লাগে। আর এখন তো শুটিং এর সময় থেকেই মানুষ জানে যে এরকম একটা ধারাবাহিক নাটকের শুটিং হচ্ছে, মানে বিহাইন্ড দ্য সিন গুলো সবাই শেয়ার করছে, ছবি শেয়ার করছে। তো যে কারণে প্রত্যেকের তো আলাদা আলাদা দর্শক আছে, আর তখন দর্শকরা একটু অপেক্ষায় থাকে। আর যেটা হয় যে টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে যেটা বলবো যে আপনাদের এই এনটিভি সহ আরও কিছু চ্যানেল, যেগুলোর কাজ মানুষ দেখার জন্য তো মুখিয়ে থাকে। কারণ আমরা দেখে আসছি যে এনটিভি সবসময় কিছু ভালো কাজ, যেগুলো আরাম পাওয়া যায় দেখে, এরকম নাটকের ক্ষেত্রে খুবই সিলেক্টিভ। তো দর্শকও কিন্তু এনটিভির একেবারে আলাদা, যারা অপেক্ষায় থাকে যে কখন এনটিভিতে নতুন একটা কাজ প্রচার হবে, এবং সেই কাজটা প্রচার যখন হয় তখন দেখা যায় মানে রেসপন্সটাও খুব দ্রুতই ঘটে যায় সোশ্যাল মিডিয়ার কারণে। ভালো, বেশ। শামস করিম পরিচালনা করছেন এই নাটকটির। এর আগে কি শামস করিমের সাথে আপনার কাজ করা হয়েছে নাকি এবারই প্রথম? না, হয়েছে। ওনার সঙ্গে এইটা দিয়ে আমার তৃতীয় ধারাবাহিক। ওনার সঙ্গে আমি প্রথম ধারাবাহিক করি বৌদর, আর এটা করছি, মাঝখানে আরেকটা করেছি। এই 3 নম্বর ধারাবাহিক নাটক চলছে ওনার সঙ্গে। আচ্ছা, একটু গল্পের প্লটটা সম্পর্কে যদি জানতে চাই আপনার কাছে। মূলত 7 কিলো 1 গ্রামে সমাজের বক্তব্যগুলো তো আমরা মূলত নাটকের মাধ্যমে দেখি, তো কোন প্রসঙ্গগুলো আসলে উঠিয়ে নিয়ে আসবার চেষ্টা করা হয়েছে?
নানান রকম বেসিক্যালি যেটা হয় যে আপনি যেটা বললেনই যে অসঙ্গতিগুলো বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে। এখানে একটা চরিত্র সে অনেকদিন পরে দেশের আসে, গ্রামে ঢুকে। সুরজ নামে একটি চরিত্র, যেটি করছেন আমাদের সবার প্রিয়, যাকে আমরা বলি এখনকার সময়ের অভিনয়ের জাদুকর বলি আমরা। মানে মজা করে বলতে বলতে বিষয়টা এমন জায়গায় চলে গেছে যে আসলেই তাই। এই মানুষটা যখন যে চরিত্র করছে সেটা একটা জাদুকরের মতোই চরিত্রটা উপস্থাপন করছে ম্যাজিক্যালি মোশাররফ ভাই। তো মোশাররফ ভাই এই চরিত্রটা করছেন, তো উনি এই বিভিন্ন রকম অসঙ্গতিগুলো একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে এই প্রবলেমস, এই প্রবলেমস, এই প্রবলেমস, এই। তো সেই অসঙ্গতিগুলো আবার যেটা হয় যে সরাসরি যে কোনো সমাধান বলে দিচ্ছে তাও না, সেগুলো দর্শকের সামনে তুলে ধরা এবং দর্শককে বলে দেওয়া যে আপনারা এখন আপনাদের মতো করে, মানে ডিরেক্টলি কোনো সলিউশনের দিকেও না যাওয়া, প্রবলেমসগুলো অ্যারাইজ করা, সেগুলো কিভাবে সলিউশন করা যায় হয়তো বিভিন্ন অনেকগুলো ওয়ে দেখিয়ে দেয় যে এভাবে হতে পারে, এভাবে হতে পারে, দ্যাটস ইট। আর বাকিটা মনে হয় দর্শক দেখুক, হ্যাঁ সেটাই, পুরোটা না বলি। মাত্র তো শুরু হলো, এখন একটা লম্বা রাস্তা। হ্যাঁ। একটি ধারাবাহিক নাটকে যখন কাজ করেন তখন অন্যান্য তো আরো অনেকগুলো ধারাবাহিক নাটক থাকে এবং সেখানে ভিন্ন ভিন্ন রকম চরিত্র থাকে, তো কখনো একটি চরিত্রের সাথে আরেকটি চরিত্র মিক্স ম্যাচ হয়ে যায় কিনা? কখনো কখনো হয়, কখনো একেবারে যে হয় না তা না, একেবারে হয় না এটা বললে খুব মিথ্যে বলা হবে। কখনো কখনো হয়ে যায়, তো সেটা আবার খুব সচেতনভাবে সেখান থেকে বেরিয়ে আসতে হয়। ধরেন খুব রিস্কি টাইমটা কোনটা, যে আজকে আমি একটা নাটকে অভিনয় করছি, আগামীকালকে আরেকটা নাটকে অভিনয় করতে যাচ্ছি, দুটোই হয়তো গ্রামের নাটক বা দুটোই হয়তো শহরের নাটক, চরিত্রের বয়স খুব কাছাকাছি, তখন খুব রিস্কি হয়। পোশাক আশাকের ধরনটাও প্রায় কাছাকাছি, তো তখন খুব রিস্কি হয়। তখন যেটা হয় যে প্রথম দৃশ্যটা খুব সচেতনভাবে করতে হয়। আচ্ছা, ডিরেক্টর, সহকারী পরিচালক যিনি থাকেন, কো-আর্টিস্টরা, তো সবার সঙ্গে ওইটা বলে কই খুব সচেতনভাবেই করতে হয়, যে স্পেশালি ডিরেক্টরকে একটু আলাদা করে বলে নেওয়া যে যদি আমি ক্যারেক্টার লাইন থেকে ছুটে যেতে চাই প্লিজ আমাকে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে আসবেন, যে দায়িত্বটা সেটা ডিরেক্টরের, যে ধরে নিয়ে আসবেন। তো এই আর কি। আচ্ছা, 7 কিলো 1 গ্রাম তো আমরা এনটিভির পর্দায় দেখতে পাচ্ছি, আর এবং একটা লম্বা রাস্তা, একটা লম্বা জার্নি এটা চলবে। অন্যান্য আর এখন কি কি নাটকের সাথে আপনি যুক্ত আছেন? এখন যুক্ত আছি আরেকটা নাটক, যেটা হলো খুশবু নামে একটা ধারাবাহিক নাটক। এটারও প্রথম লটের শুটিং শেষ, অন এয়ার শুরু হয়ে যাবে এই 15 তারিখ থেকে। তো প্র্যাঙ্কিং নামে একটা ধারাবাহিক নাটক, ওখানে স্কুল গ্যাং নামে একটা ধারাবাহিক নাটকের সঙ্গে আছে, এরকম 4-5টা ধারাবাহিক নাটকের সঙ্গে যুক্ত আছি। আর পাশাপাশি বেশ কিছু সিঙ্গেল নাটক করছি। আচ্ছা, হ্যাঁ, সিঙ্গেল নাটক করছি, বেশ ভালো কিছু গল্প করলাম, দেখা যাক। সিঙ্গেল নাটকে কি চরিত্রের ভ্যারিয়েশনটা কি খুব বেশি থাকে? ধরেন এটা গল্প ভেদে নির্ভর করে যে কি ধরনের গল্প হচ্ছে, সেই গল্পে চরিত্রটা কি, এই গল্পে তার ভূমিকাটা কি। মানে এখন আমরা যে ধরনের সিঙ্গেল নাটকগুলো দেখি বা ফিকশনগুলো দেখি খুব অল্প কিছু চরিত্রের মধ্যে সীমাবদ্ধ। সেখানে আসলে একজন অভিনয় শিল্পীর জায়গা থেকে ক্রিয়েটিভিটির জায়গাটা মানে প্রকাশ করবার সেই স্পেসটা তৈরি করতে পারেন কিনা? এটা তো একটা জটিলতা আছেই, কিন্তু এখন আবার কিছু কিছু জায়গায় বেরিয়েও আসছে সেই সমস্ত জায়গা থেকে। এখন দেখবেন সব রকম নাটকই তো হচ্ছে, তাই না? সব রকম, ধরেন অনেক মানুষ নিয়েও নাটক হচ্ছে, আবার দুজনের গল্পও হচ্ছে, নির্ভর করছে। যেমন এর মধ্যে আমি একটা গল্প করলাম, অদ্ভুত গল্প, আমার খুবই ভালো লেগেছে। তো নাটকটি পরিচালনা করেছেন আমার অত্যন্ত পছন্দের একজন পরিচালক, মহিন খান। এটা খুব সম্প্রতি হয়তো অন এয়ার হবে। তো সেখানে দেখা যায় যে আমি মানে আমার শ্বশুরবাড়ি কেন্দ্রিক গল্প। মেয়েটাকে আমি বিয়ে করেছি, বিয়ে করার পরে যেটা হয় ওই বাড়িতে আমাকে ভীষণ রকম আদর টাদর করে। তো যখন আমাদের বাড়িতে আমরা চলে আসি, তো আমাদের বাড়িতে আসার পরে দেখা যায় যে আমি আমার বউকে দিয়েই বাড়ির সমস্ত কাজ করাচ্ছি। আমার মা, দেখেন এখানে কত গল্প, দেখেন আমার বউয়ের বড় ভাই, তার বউ, আমার শাশুড়ি, আবার আমাদের বাড়িতে দেখেন আমি, আমার ওয়াইফ, আমার বাবা, আমার মা, এই যে এতগুলো চরিত্র, তাই না? সুতরাং সব রকম গল্পই হচ্ছে। তো সিঙ্গেলে যেটা হয় কি, যে তখন এই ক্যারেক্টারগুলো একদম স্পেসিফিক আলাদা করা যায়। আবার বাজেটেরও একটা বিষয় থাকে, বাজেটেরও ব্যাপার থাকে, নির্ভর করে সবকিছুই। আমরা তো জানি যে আপনি ভয়েস নিয়ে কাজ করেন, ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে কাজ করেন, তো সেইখানে আসলে এখন ব্যস্ততাটা কেমন? সেখানেও মোটামুটি, মানে খুব বেশি না, কারণ এই সার্বিক অবস্থার কারণে কাজ তো অনেকটা কম, অনেকটাই কম। তারপরও আছে, খারাপ না।
মানে আপনি শেষ যেবার এসেছিলেন তখন বলেছিলেন আপনি অডিও বুকের কাজ করছেন, আর সেখানে ভয়েস দিচ্ছেন। এখন তো অডিও বুকটা কিন্তু মানুষ বেশ শুনছে, তো সেই জায়গা থেকে মনে হয় বছরখানেক আগেও এতটা বেশি প্রচলিত ছিল না, এখন অডিও বুকটা যেভাবে প্রচলিত, কখনো আপনার ভয়েস শুনে মানুষ চিনতে পারে এরকম হয়? হ্যাঁ, হয়। হয় বলতে যারা আমাকে চেনে জানে, যারা আমার কাজ দেখেন হ্যাঁ, তারা চেনেন। আমি এরকম শুনেছি যে হঠাৎ করেই শুটিংয়ে হয়তো কেউ একজন অডিও বুক শুনছেন, নাম তো থাকেই সেখানে, বইটা কে পড়েছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার, বিজ্ঞাপনে ভয়েস শুনে যখন বলে যে ভাই এটা আপনার ভয়েস না, এইটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং। বিজ্ঞাপনে তো কোনো জায়গায় আমার নামটা যায় না যে এই ভয়েসটা, না না, কোথাও নাম যায় না, এবং ভয়েসের মডুলেশনেও কিন্তু ভয়েসটা একটু অন্যরকম লাগে। যখন এটা মিক্সিং হয় দেখা যায় যে সমস্ত কিছু মিলে একটু চেঞ্জ হয়, একটু হুট করে চেনার কথা না। ওটা দেখা যায় যারা অনেকদিন ধরে চেনে জানে তারা বেশি চেনে, কিন্তু এরকম হুট করে আমার এরকম একবারই ঘটেছিল, এক শুটিংয়ে হুট করে একজন বললো যে ভাই এটা আপনার গলা না, তো উনি যে আমাকে খুব ভালো চেনেনও তাও না, এই তখন একটা অন্যরকম আনন্দ হয়, তাই না? আচ্ছা, প্রায় 22 বছরের বেশি সময় হয়ে গেল না দেশ নাটকের সাথে সম্পৃক্ততা? হ্যাঁ, অনেকগুলো দিন। অনেকদিন। প্রথম যখন মঞ্চে উঠেছিলেন কেমন অনুভূতি হয়েছিল? মজার ঘটনা আছে। আমি আমার প্রথম মঞ্চে উঠি বীরসা কাব্য নাটকে বীরসা চরিত্র, আচ্ছা, তার মানে মেইন ক্যারেক্টার। মজার ব্যাপার না? তো বীরসা কাব্যে আমি একদম মেইন ক্যারেক্টার করি, বিশাল ব্যাপার। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে সেই বীরসাটা কোনটা। হ্যাঁ, বীরসা করতো 3 জন। প্রথমে ফার্স্ট হাফে বীরসা করতেন আনিসুর রহমান মিলন ভাই, সেকেন্ড হাফে বীরসা করতেন শামসুল আলম বকুল ভাই। তাহলে আমি কোন বীরসাটা করছি? প্রথম দৃশ্যে যে বীরসা মারা যায়, শুয়ে থাকে মঞ্চে, সেই বীরসাটা আমি করতাম। এটা যখন প্রথম মঞ্চে উঠার গল্প, খুবই মজার। মানে আমি সব জায়গায় খুব মজা করে বলতাম যে আমি দেশ নাটকে ঢুকে এই মেইন ক্যারেক্টার করছি। মজা না? একদম নাম চরিত্র, নাম ভূমিকা, এই আর কি। তো এরপরে তো আস্তে আস্তে তারপর অভিনয় নিয়ে যখন প্রথম মঞ্চে উঠলেন, এটাও একটা অভিনয়, কিন্তু তারপরও যখন মঞ্চে অ্যাক্টিং মানে অ্যাক্ট প্লে করা, ওই ব্যাপারটা কবে কোন নাটকের জন্য হয়েছিল এবং সেখানে আপনার অনুভূতিটা ঠিক কেমন ছিল? আপনি কি দেখেছেন বা ওই সময় কি আপনি দলে এসেছেন? না, যেহেতু তখন আমরা যাইনি। একই দলের, হ্যাঁ। তো সুরগাঁও নামে একটি প্রোডাকশন আমরা করতাম, হ্যাঁ, নিশাতাপার ডিরেকশন। সুরগাঁওয়ে আমি যে চরিত্রটা করতাম, এই চরিত্র করার সময় মনে হয়েছে যে না, আমি অ্যাক্টিং এখন একটু বুঝতে পারছি আস্তে আস্তে, আচ্ছা, অল্প স্বল্প। আর তার আগে আমি যে চরিত্রগুলো করতাম, আমার কাছে কখনো কখনো মনে হতো যে মানে দাগা বলিয়ে যাওয়াটা তো নিশ্চয়ই বুঝেন যে আমি দাগা বলিয়ে যাচ্ছি, ডিরেক্টর দেখিয়ে দিয়েছে এই কম্পোজিশনে যাওয়া লাগবে, খুঁজে পাচ্ছি না এরকম একটা বিষয়, পাচ্ছি না বা খুব যে ম্যাচিউর ছিলাম আমি তাও না। ইনফ্যাক্ট আমি বলবো যে সুরগাঁওতে গিয়ে আমার কাছে মনে হয়েছে না, আমি এখন একটু পরিণত অ্যাক্টিংয়ে। তার আগ পর্যন্ত যত অভিনয় করেছি আমার কাছে নিজেকে অত পরিণত একটা নিজেকেই মনে হয় নাই। এখন যেমন আমি যে কোনো প্রোডাকশন করতে গেলে প্রত্যেকটা ডায়ালগ আমি একদম বুঝে ডেলিভারিটা দেওয়ার ক্ষেত্রে আমি নিজে অনেক বেশি প্রিপেয়ার, কমফোর্ট। তো এইটা দিন শেষে মনে হয় কি যে একজন অ্যাক্টরের ক্ষেত্রে একটু সময়টা প্রয়োজন, অবশ্যই। হ্যাঁ, একটা ম্যাচিউরিটি আসতে গেলে, অভিনয়টা প্রপারলি হতে গেলে। ইনফ্যাক্ট আমরা এখন বসে যে কথাও বলছি, এই কথাটাও কি বলবো, কতটুকু বলবো, এই ম্যাচিউরিটি আসতে গেলে একটা সময় দরকার। হ্যাঁ, বয়সের একটা ব্যাপার আছে, পরিণত চিন্তার একটা ব্যাপার আছে, অনেক কিছু। আর যেটা আপনার বেসিক প্রশ্ন ছিল যে চরিত্র নিয়ে, আমি একটা ডায়লগ সমৃদ্ধ চরিত্র নিয়ে মঞ্চে যখন উঠি, সেটা ছিল ভক্ত নামে একটা নাটক। আপনার বকুল ভাই ডিরেকশন দিয়েছিলেন, শামসুল আলম বকুল। ভক্ত, ওই ভক্ততে আমি একটা চরিত্র করেছিলাম। সেই চরিত্রটা আমার কো-আর্টিস্ট ছিলেন তখন নাসির ভাই, নাসির উদ্দিন শেখ। এটাও বেশ ভালো একটা প্রোডাকশন ছিল। আচ্ছা, ইপসন ফেস্টিভ্যালে আমরা করেছিলাম। ওইটা ছিল আমার প্রথম ডায়লগ সমৃদ্ধ একটা চরিত্র মঞ্চে প্লে করা। কতখানি নার্ভাস ছিলেন? ভীষণ ভীষণ নার্ভাস ছিলাম, খুব স্বাভাবিক ব্যাপার। আমার যেটা হয় যে বরাবরই আপনার যখনই ঢুকতে যাব মঞ্চে তখনই গলা শুকিয়ে যেত। হ্যাঁ, মনে হতো একটু পানি খেতে পারলে ভালো। মানে কখনো এমন হচ্ছে যে ডায়লগ ভুলে গেছেন? হ্যাঁ, সেরকমও হয়েছে। এটা আমার খুব মনে থাকবার মতো একটা ঘটনা, সারা জীবন মনে থাকবে। শ্রদ্ধেয় দিলীপ চক্রবর্তী, নাম শুনেছেন নিশ্চয়ই, আমাদের দলের সিনিয়র পারফর্মার। দিলীপ দা একটা প্রোডাকশনে অভিনয় করতেন, নিশাতাপা ডিরেকশন, নাম হচ্ছে অরক্ষিতা। অরক্ষিতার
উনি প্রধান চরিত্রে অভিনয় করতেন। তো অরক্ষিতাতে যখন আমার চরিত্রটা করা হয়, যখন দিলীপ দা আমাদের ছেড়ে চলে যান ওপারে, দিলীপ দা চলে যাওয়ার পর একদিন শোর বাকি মাত্র 6 দিন। আচ্ছা, এই সময় আমাকে শিল্পকলায় ডেকে নিয়ে বললেন যে এই চরিত্রটা তোর করতে হবে, পারবি? বললাম জি পারবো। আমি কিচ্ছু না বুঝে বলে দিলাম পারবো। এরপরে স্ক্রিপ্ট নিয়ে যখন আমি বাসায় গেলাম তখন দেখলাম যে আমি তো বললাম পারবো, কিন্তু কি করে সম্ভব। শোর বাকি মাত্র 6 দিন, প্রধান চরিত্র, এই পর্যন্ত দাড়ি টাড়ি লাগিয়ে পারফরমেন্স। ওকে, শো হচ্ছে চাঁদপুরে, আমাদের কল শো ছিল। এই 6টা দিন আমি শুধু রিহার্সাল আর মানে খুব জরুরি কাজ ছাড়া আমি ঘর থেকে বের হই না। আচ্ছা, দলের 2 জনকে নিয়ে গেলাম বাসায়, চিনবেন, নীরবকে নিয়ে গিয়েছিলাম। নীরব আমাকে ভীষণ হেল্প করেছিল ওই সময়, হোসেন নীরব। তো নীরব এবং শরীফ নামে একজন, শরীফকেও চেনেন। 2 জনকে বললাম তোরা আমাকে যেটা করবি আমি জানি না, আমাকে মানে মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্বটা তোদের। আচ্ছা, মানে সবসময় চরিত্রের মধ্যে রাখার দায়িত্ব। হ্যাঁ, ওরা যেটা ওই সময় ভূমিকাটা নিল এটা আজীবন মনে থাকবে আমার। আমি কৃতজ্ঞ থাকবো ওদের প্রতি। আমি কোনোভাবে যদি গল্প থেকে বেরিয়ে গেছি সারাদিনে বা চরিত্র থেকে বেরিয়ে গেছি, ওরা আমাকে আবার লাইনে নিয়ে নিয়ে এসেছে। আসছে যে দাদা আপনি কিন্তু চরিত্রের বাইরে চলে যাচ্ছেন। এই করে 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 আমি চাঁদপুরে শোটা করলাম। আচ্ছা। এই প্রোডাকশনে একবার শুরুতে আমাকে একটা কোরিওগ্রাফির মাধ্যমে একটা মন্ত্র দিতে হতো, হ্যাঁ, হ্যাঁ। যে মন্ত্রে মৃত মানুষ জীবিত হয়ে যায়, আচ্ছা। এরকম একটা জায়গা ছিল। তো সেই মন্ত্র দেবার আগ মুহূর্তে লম্বা একটা ডায়লগ, যুদ্ধ শান্তি, শান্তি যুদ্ধ, বড়ই বিভ্রান্তি করে এই শব্দ বন্ধ, এরকম একটা ডায়লগ। তা আমি হাঁটছি হঠাৎ করে ডায়লগ ভুলে গেলাম। মানে ভুলে গেলাম মানে আমার আর কিচ্ছু মনে নাই, হ্যাঁ, একটা ওয়ার্ডও মনে নাই। আচ্ছা, এরপর আমি হেঁটে 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 একটা হাইটে উঠলাম। হ্যাঁ, তখন আবার মনে পড়লো। আচ্ছা, মনে পড়ার টেকনিকটা হচ্ছে শুরু থেকে আমি আবার বলতে বলতে মনে 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 পুরোটা রিকল করলেন। রিকল করছি। ওঠার পরে মনে পড়লো, এরপর আবার ওখান থেকে দারুণ। বলা শুরু করলাম। আমি তো ভাবলাম যে আজকে নিশাত বা কনফার্ম মারবে। পরে শো শেষ করার পর নিশাত দেখলাম আয়সা আমাকে জড়ায় ধরে বলছি যে আজকের পারফরমেন্সটা ভালো হয়েছে। বাহ, আমি বললাম ডাক থেকে দারুণ কিছু। এইটা একটা ভয়ানক ঘটনা ছিল এবং একই সাথে মেমোরেবল। ওই ভয়ঙ্কর ব্যাপারটা ঘটেছিল বলেই আসলে বিষয়টা এতটা মেমোরেবল। একজন আর্টিস্টের তো আসলে অনেক রকম ইচ্ছে থাকে, অনেক ধরনের ক্যারেক্টারের কাজ করতে মন চায়, এবং আমি যতটুকু জানি যে আপনি নেতিবাচক চরিত্র খুব পছন্দ করেন কাজ করবার ক্ষেত্রে। তার কতখানি আসলে পূরণ হয়েছে? ক্ষুধার তো শেষ নাই। ক্ষুধাটা হচ্ছে এমন যে আপনি যত খাবো তত ক্ষুধা বাড়তে থাকে। আর আমার কাছে মনে হয় যে একজন অভিনেতার ওই জায়গাটা কখনো হয় না বা হওয়ার কথা না যে এই চরিত্রটা করলাম, ওকে ফাইন, আই এম স্যাটিসফাইড। নো নো, আমার কাছে মনে হয় যে এই চরিত্রটা হলো, ওকে ফাইন, এরপরে আমি আরো এক্সপ্লোর করতে চাই। ইভেন এমন হয় যে আজকে যে চরিত্রটা করে আসলাম, বাসায় এসে যখন আমি চিন্তা করি যে কি করলাম, তখন মনে হয় না, এটা বোধহয় আরেকটু এরকম করলে বেশি ভালো হতো। হ্যাঁ, সো এই ঘটনাগুলো ঘটতেই থাকে। হ্যাঁ, এটা চলমান একটা প্রক্রিয়া। এবং এনটিভিতে একটা নাটক প্রচারিত হতো, কাঁচের পুতুল, সেখানে আপনি একটা নেতিবাচক চরিত্রে কাজ করেছিলেন। পরের মেয়ে। পরের মেয়ে ওটা ছিল আমার খুব পছন্দের একটা চরিত্র, এবং একটা নেগেটিভ ক্যারেক্টার। ধরেন একটা মানুষ কত ঠান্ডা মাথায় ডমিনেট করতে পারে, ওই ক্যারেক্টারটা ছিল তার একটা অন্যতম এক্সাম্পল ওই সময়ের জন্য। আমার কাছে মনে হতো যে না, একটা মানুষ ডমিনেট করা মানেই তো আর লাউড ভয়েস না, ডমিনেট করা মানেই তো সে শুধুমাত্র অর্ডার দেবে তা তো না, খুব পোলাইটলি পজিটিভলি ম্যানিপুলেটিং কিছু ক্যারেক্টার থাকে না, অনেকটা ওরকম পারে না। ধরেন আপনি কিছুই না, আপনি বসে খাচ্ছেন, ও খাচ্ছেন ভালো, কি খাচ্ছেন, বেশ। অফিসে ক্যারেক্টারের যে শেডস গুলো না, এই শেডস গুলো যে একটা ইনভেন্ট করার যে মজা, আমার কাছে মনে হয় এই প্রসেসের মধ্য দিয়ে মানুষ নিজেকেও অনেক খুঁজে পাবার চেষ্টা করতে থাকে। দাদা, আলটিমেট টার্গেটটা কি? অভিনয়টাই করতে চাই, এবং তার সঙ্গে আমার যেটা ভালো লাগে দেখতে বা শুনতে ভালো লাগে, যদি হয় কখনো ঘটে, আমার ভীষণ ভালো লাগবে, সেটা হলো যে আশপাশের মানুষগুলো না যেন বাংলার যত্নটা নেয়, বাংলা শব্দের যেন যত্ন নেয়, কথা বলার ধরনে যেন যত্ন নেয়। কারণ আশপাশে এত বেশি মানে বিকৃতি, মানুষ দেখবেন যে একটা সুন্দর সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্কেও সম্বোধনটা শুরু হয় গালি দিয়ে। হ্যাঁ, একটা নেতিবাচক শব্দ দিয়ে সম্বোধনটা শুরু হয়।
আমি খুব মন থেকে চাই যে এই জায়গাগুলোর থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি এক সময়। আমরা তো একই নাটকের দলের, তো আমি এই বিষয়টা আপনার কাছ থেকেই শিখেছি যে যত্ন নিয়ে যে কথা বলা যায়, যত্ন নিয়ে যে শব্দ চয়ন করা যায়, এই শিক্ষাটা আমার আপনার কাছ থেকে এসেছে। এটা আমার অনেক বড় পাওয়া। এবং কিছু না, আমার কাছে যখন যেটা মনে হয় যে আমি প্রতিটা শব্দ যখন উচ্চারণ করি, প্রতিটা শব্দ আমার কাছে মনে হয় আমার সন্তানের মতো। তার যত্ন যদি আমি না নিই, ও তো আমার মুখ দিয়ে ঠিক মতো উচ্চারিত হবে না। একদম একদম। অনেক ভালো লাগলো দাদা, আপনার সাথে কথা বলতে গেলে আসলে অনেক বড় একটা সময় লাগবে, কিন্তু সময় খুবই কম। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ এনটিভি কর্তৃপক্ষকে এবং দর্শককে নিঃসন্দেহে ধন্যবাদ জানাই। এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে, সুন্দর নাটক দেখবেন, ভালো নাটক দেখবেন এবং সুন্দরের সঙ্গে থাকবেন সবসময়। অবশ্যই। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।